আচ্ছা, এই লেকচারে আমি ডিএসসি বায়োম্যাথ স্টার্ট করছি। তো প্রত্যেকটা পার্ট স্টার্ট করার আগেই তার যে মোটিভটা, সেই মোটিভটা আমাদের জানাটা খুব জরুরি। কিন্তু মোটিভ না জানলে কিন্তু আলটিমেটলি আমি বলতে পারবো না যে কেন আমাদের এই পার্টটা এসছে, কেনই আমাদের এই পার্টিকুলার জিনিসটা দরকার, এটা কি হেল্প করছে আমাদেরকে, এই পার্টিকুলার পার্টটা বায়োম্যাথমেটিক্স পার্টটা কি হেল্প করছে আমাদের। দেখ, ম্যাথামেটিক্স সব জায়গাতে আছে, ম্যাথামেটিক্স প্রত্যেকটা জায়গাতে আছে। এবার এই যে আমাদের পৃথিবীতে এত পপুলেশন বাড়ছে, পৃথিবীতে প্রতিনিয়ত প্রত্যেক দিন পপুলেশন বাড়ছে, এই যে আমাদের গাছের বয়সগুলো বাড়ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তাহলে পৃথিবীতে যেরকম পপুলেশন বাড়ছে, গাছের যেরকম বয়স বাড়ছে, বা যেরকম ভাবে পপুলেশন কমছে, যেরকম লোক মারা যাচ্ছে, প্রত্যেকটাকে ডেসক্রাইব করার জন্য কিন্তু ম্যাথামেটিক্যাল মডেল ছাড়া সম্ভব না। তুই যে কোনো পার্ট ডেসক্রাইব কর। আমি যদি তোকে বলি যে পৃথিবীতে প্রতিদিন যে লোক বাড়ছে, এটা কিরকম রেটে বাড়ছে, ঠিক আছে? এটা কিরকম রেটে বাড়ছে, মানে প্রত্যেকদিন কি 1 কোটি করে লোক বাড়ছে, নাকি প্রত্যেকদিন 2 কোটি করে লোক বাড়ছে? যদি একদিনে 1 কোটি বাড়ে, তাহলে দুদিনে কত? এই যে গ্রোথ রেটটা, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো এই গ্রোথ রেট নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছিল, তখন গ্রোথ রেট নিয়ে আমরা আমাদের পপুলেশন কিভাবে গ্রোথ করছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, ঠিক আছে? ওকে, তাহলে পপুলেশন যেভাবে গ্রোথ করছে, এই গ্রোথ রেট নিয়ে প্রথম যে কথাবার্তা বলেছিল তার নাম হচ্ছে ম্যালথাস, ঠিক আছে? ম্যালথাস প্রথম আমাদের যে পৃথিবীর পপুলেশন আছে, সেই পপুলেশন কিভাবে গ্রোথ করছে সেই গ্রোথ নিয়ে প্রথম কথাবার্তা বলেছিল। যদিও ম্যালথাস মডেলটাকে একদমই ঠিকঠাক মডেল হিসেবে মানা যায় না। ম্যালথাস যে মডেলটা আমি এক্ষুনি যেটা পড়াবো, সেটা একদমই ঠিকঠাক মডেল হিসেবে মানা যায় না। কেন ঠিকঠাক মডেল হিসেবে মানা যায় না সেটা পুরোপুরি বোঝাবো, চিন্তা নেই। বাট প্রথম যে আমাদের এই গ্রোথ রেট বিচার করা, যে পপুলেশনটা কার উপর ডিপেন্ড করছে, কিভাবে বাড়ছে, সেটা কিন্তু প্রথম আইডিয়াটা ম্যালথাসই দিয়েছিল, ঠিক আছে? ওকে, তাহলে ম্যালথাস যে আইডিয়াটা দিয়েছিল, সেই আইডিয়াটার নাম হচ্ছে, নাম দিচ্ছি আমি ম্যালথাসিয়ান গ্রোথ মডেল। খুব ইজি। আর মাথায় রাখবি যে বায়োম্যাথমেটিক্স আমি যতদিন করবো, বায়োম্যাথমেটিক্স করতে গেলে ম্যাথমেটিক্সের যেই পার্ট নিয়ে আমি ইন্টারেস্টেড, সেই পার্টটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। গ্রোথ রেট বলছি, রেট মানে কি? টাইমের রেসপেক্টে চেঞ্জ, তাই তো? ওকে, আমি যদি বলি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিএসডিটি মানে কি? ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? অ্যাক্সিলারেশন। তাহলে যখন আমি রেট বের করার কথাবার্তা বলি না, তখনই কিন্তু আমাদের টাইমের রেসপেক্টে ডেরিভেটিভটা আসে, আর সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের সলভ করতে হয়। তাহলে এখানে আমি কি বলছি, ম্যালথাসিয়ান গ্রোথ মডেল, আমি পপুলেশনের গ্রোথ বের করার চেষ্টা করছি। পপুলেশন বল বা কীট পতঙ্গ বল, না শুধু মানুষগুলো বলছি, কীট পতঙ্গ, ঠিক আছে? পিঁপড়ের গ্রোথ রেট কিরকম, ব্যাঙের গ্রোথ রেট কিরকম। তাহলে পুরোপুরি বায়োলজিক্যাল যতগুলো আমাদের মডেল আছে, বায়োলজি যত রকম ভাবে আমাদের উদ্ভিদ আছে বা প্রাণী আছে, প্রত্যেকটার গ্রোথ রেট বিচার করার জন্য আমাদের ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দরকার। কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসছে এটা পুরোপুরি বোঝাচ্ছি আমি, চিন্তা নেই, ঠিক আছে? তাহলে ম্যালথাসিয়ান গ্রোথ মডেলটা কি বলছে? বলছে যদি এনটি যদি নাম্বার অফ পপুলেশন, পিডিএফটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, নাম্বার অফ পপুলেশন হয় অ্যাট টাইম টি, ধরলাম টি টাইমে পপুলেশন হচ্ছে, কোনো একটা জায়গার পপুলেশন হচ্ছে এন অফ টি, মানে পপুলেশনটা পুরোপুরি টাইমের উপরে ডিপেন্ড করছে অবশ্যই, ঠিক আছে? টাইম যত বাড়ছে আস্তে আস্তে পপুলেশন তত বাড়ছে আমাদের আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে এনটি বি দ্য নাম্বার অফ পপুলেশন, এনটি বি দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, এভাবে লিখে দিই আমি ব্যাপারটা, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন পপুলেশন অ্যাট এক্স পয়েন্ট, ঠিক আছে? ওকে, এবার কি বলছি, এবার কি বললাম যে আমাদের প্রতিনিয়ত আমাদের পপুলেশন বাড়ছে, ঠিক আছে? এবার বলছি দেখ, লেট পি, সরি পি না বলে আমি যদি বলি বি ইকুয়ালস টু পার ক্যাপিটা বার্থ রেট, এটার মানে ভালো করে বুঝতে হবে। বি ইকুয়ালস টু পার ক্যাপিটা বার্থ রেট। পার ক্যাপিটা বার্থ রেট মানে কি বলতো? প্রথম কথা যে ক্যাপিটা মানে হচ্ছে মাথা পিছু, মানে একজনের রেসপেক্টে কতজন বাড়ছে, ঠিক
মানে কি টাইমের রেসপেক্টে অবশ্যই চেঞ্জ, ঠিক আছে। তাহলে পার ক্যাপিটা বার্থ রেট মানে হচ্ছে একক টাইমে, মানে টাইম যখন 1 তখন পপুলেশনে একজনের রেসপেক্টে ইনক্রিজ করছে কজন, ঠিক আছে। তাহলে এই যে ইউনিট টাইমে একজনের রেসপেক্টে ইনক্রিজ করছে যতজন, সেটা হচ্ছে আমাদের পার ক্যাপিটা বার্থ রেট। তাহলে ইউনিট টাইমে একজনের রেসপেক্টে যতজন ইনক্রিজ করছে, সাপোজ বললাম যে 100 জন ছিল, তারপর 140 জন, ঠিক আছে। ওকে, তাহলে একজনের রেসপেক্টে কত ইনক্রিজ করলো, ব্যাপারটা বুঝতে পারি কি বলার চেষ্টা করছি। তাহলে 100 জনের রেসপেক্টে যদি 40 জন ইনক্রিজ করে, তাহলে একজনের রেসপেক্টে কত হচ্ছে 0.4। আর এটা যদি ইউনিট টাইমে আমি ধরি, তাহলে কি এর পার ক্যাপিটা বার্থ রেটটা হচ্ছে তো 0.4, ঠিক আছে। ওকে, তাহলে পার ক্যাপিটা বার্থ রেট মানে কি ইউনিট টাইমে একজনের রেসপেক্টে ইনক্রিজ করতে হচ্ছে। তাহলে 100 জনের রেসপেক্টে যদি 40 জন ইনক্রিজ করে, তাহলে একজনের রেসপেক্টে কত হবে 0.4, ঠিক আছে। ওকে, আচ্ছা, যেরকম ভাবে পপুলেশন ইনক্রিজ করে সেরকম ভাবে তো পপুলেশন ডিক্রিজও করে। আরে শুধু তো জন্মায় না, মানুষ বল বা কীট পতঙ্গ বল, তারা তো মারাও যায়। তাহলে আমি সেই মারা যাওয়ার যে রেটটা আছে সেটাকে আমি ডি বলছি, বি ফর বার্থ, ডি ফর ডেথ। তাহলে এটা হচ্ছে পার ক্যাপিটা ডেথ রেট। অবশ্যই আমি এটা ধরে চলছি যে বার্থের থেকে ডেথটা বেশি, বার্থ বেশি হয়, ডেথটা আমাদের কম হয়। ডেথ যদি বেশি হতো তাহলে তো একসময় তো মানুষ শেষ হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে। তাহলে বার্থ রেটটা আমাদের অলওয়েজ বেশি ডেথ রেটের থেকে, ঠিক আছে। যাই, তাহলে এখানে বি গ্রেটার দ্যান ডি সেটা আমি পরে কথা বলছি। তাহলে পার ক্যাপিটা বার্থ রেট আর পার ক্যাপিটা ডেথ রেট, এই ব্যাপারটা সম্বন্ধে আইডিয়া পেয়েছিস, ঠিক আছে। ওকে, তাহলে যদি টি টাইমে ইন্ডিভিজুয়াল পপুলেশন হয় এনটি, আমি ধরছি টি প্লাস ডেল্টি টাইমে পপুলেশনটা হচ্ছে এন অফ টি প্লাস ডেল্টি, অবশ্যই তাই হবে। টি সময় যদি পপুলেশন এনটি হয়, তাহলে টি প্লাস ডেল্টি সময় পপুলেশনটা কি হবে এন অফ টি প্লাস ডেল্টি। এবার যে এই ডেল্টি টাইমটা হয়েছে, প্রথমে তো এনটির সময় আমি তো বিটাকে পার ক্যাপিটা বার্থ রেট বলছি, ডিটাকে পার ক্যাপিটা ডেথ রেট বলছি। এবার ভালো করে ভাব, তাহলে পপুলেশন প্রথমে ছিল কি এনটি, পরে হচ্ছে এন অফ টি প্লাস ডেল্টি, ঠিক আছে। ওকে, এবার দেখ এই যে এন অফ টি প্লাস ডেল্টি হলো, এইটা কি এনটির থেকে বড় হতে পারে ছোট হতে পারে, অবশ্যই বড় হবে, সেটা আলাদা কথা, মানে পপুলেশন বাড়বে এটা শিওরলি। বাট এনটিতে যা পপুলেশন ছিল এন অফ টি প্লাস ডেল্টিতে তো এর থেকে বেশি পপুলেশন আছে। এবার পপুলেশনটা তৈরি হয়েছে কিভাবে, ভালো করে দেখ। মানে বলতে চাইছি আমি, সাপোজ যদি এন অফ টি প্লাস ডেল্টি, সাপোজ আমি এটা বলছি, সে ব্যাপারটা বলি ব্যাপারটা, সাপোজ এনটি যদি তোর 100 হয় আর এন অফ টি প্লাস ডেল্টি এটা যদি হয় 140, তাহলে 100 থেকে তো 140 যে হলো, এই 40 জন তো তুই এটা বলতে পারবি না যে 40 জন এক্সট্রা জন্মেছে। আমি যদি এরকম বলি যে অ্যাকচুয়ালি 60 জন জন্মেছিল বাট 20 জন মারা গেছে, তাহলে তো আলটিমেটলি রেজাল্টেন্টটা 40 আসছে, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি জিনিসটা এন অফ টি প্লাস ডেল্টি যদি 140 হয়, এটাকে বলতে পারি, আর এনটি যদি 100 হয়, তাহলে এটা বলতে পারি 100 প্লাস 40। এবার 40 এর মধ্যে বেড়েছে 40 এর মধ্যে সাপোজ 60 জন জন্মেছে, 20 জন মারা গেছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে এন অফ মানে ফাইনাল যে পপুলেশনটা আছে ওটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন প্লাস বার্থ মাইনাস ডেথ। শুধুমাত্র বার্থ হতে পারে না বা শুধুমাত্র ডেথ হতে পারে, ব্যাপারটা বুঝতে পারি কি বলার চেষ্টা করছি। তাহলে যাই হোক, তাহলে এন অফ টি প্লাস ডেল্টি মানে আমি কি বলতে পারি, এনটি মানে ইনিশিয়াল টি টাইমে পপুলেশন। এবার বার্থ কত হয়েছে ভালো করে দেখ, বিটা হচ্ছে স্মল বিটা হচ্ছে পার ক্যাপিটা বার্থ রেট, মানে ইউনিট টাইমে একজনের রেসপেক্টে বার্থ রেটটা হচ্ছে বি, মানে ওয়ান টাইমে একজনের রেসপেক্টে বার্থ হচ্ছে বি, ঠিক আছে। তাহলে তুই ভাব, তাহলে যদি একজনের রেসপেক্টে বার্থ রেটটা বি হয়, একজনের রেসপেক্টে যদি জন্মায় বি, তাহলে আমাদের পপুলেশন কত আছে এনটি, তাহলে এনটি রেসপেক্টে কত জানবে বি ইনটু এনটি। আর এবার রিপিট করছি ভালো করে শুন জিনিসটা, তাহলে পার ক্যাপিটা বার্থ রেট মানে কি একজনের রেসপেক্টে কতজন জন্মাচ্ছে, ঠিক আছে। ওকে, একজনের রেসপেক্টে যদি 40 জন এক্সট্রা জন্মায়, তাহলে একজনের রেসপেক্টে কত জন্মাচ্ছে 0.4, যেটা বললাম।
তাহলে একজনের রেসপেক্টে যদি জন্মায় 0.4, পপুলেশন কত আছে আমাদের এনটি, তাহলে এনটির রেসপেক্টে জন্মাবে কত বি ইন্টু এনটি। তাহলে আমি এখন বলতে পারি যে 1 একক টাইমে মানে 1 ইউনিট টাইমে বার্থ হয়েছে বি অফ এনটি। ইউনিট টাইমে একজনের রেসপেক্টে বার্থ হয়েছিল এনটি, তাহলে ইউনিট টাইমে এনটির রেসপেক্টে বার্থ কত হবে বি অফ এনটি। ঠিক আছে, ওকে। প্রথমে ইনিশিয়াল টাইম ছিল স্মল টি, তারপর কত এক্সট্রা টাইম হয়েছে, এক্সট্রা টাইম হয়েছে ডেল্টি। তাহলে ইউনিট টাইমে বার্থ হয়েছে বি ইন্টু এনটি। এবার ডেল্টি টাইমে তাহলে বার্থ কত হবে, প্রথমত টাইম ছিল টি, তখন পপুলেশন ছিল কত 100, তখন বার্থ বা ডেথের গল্প নেই। এই যে ডেল্টি এক্সট্রা টাইম ধরে যে আমি অবজার্ভ করেছি, এই ডেল্টি এক্সট্রা টাইমে কত এক্সট্রা বার্থ হয়েছে। তাহলে ওয়ান টাইমে যদি টোটাল বার্থ হয় বি ইন্টু এনটি, তাহলে ডেল্টি টাইমে টোটাল বার্থ কত হবে বি ইন্টু এনটি ইন্টু কি ডেল্টি। সব ইলাবোরেট করে বলে দেওয়া আছে, কিন্তু পিডিএফটা ভালো করে দেখিস, আমি পুরোপুরি লিখছি না। তাহলে টোটাল বার্থ কত হয়েছে ডেল্টি টাইমে বি ইন্টু এনটি ইন্টু ডেল্টি। তাহলে পার ক্যাপিটা বার্থের মানে কি, ইউনিট টাইমে একজনের রেসপেক্টে বার্থ হয়েছে বি, তাহলে আমি ইউনিট টাইমে অ্যাকচুয়াল পপুলেশনটা কি এনটি, তাহলে ইউনিট টাইমে এনটি রেসপেক্টে বার্থ কত হবে বি ইন্টু এনটি। এটা হচ্ছে কিন্তু টোটাল বার্থ বাট ইউনিট টাইমে। বাট আমি কত ধরে অবজার্ভ করেছি, আমি ডেল্টি সময় ধরে অবজার্ভ করেছি, তাহলে ডেল্টি টাইমে বার্থ কত হবে বি ইন্টু এনটি ইন্টু ডেল্টি। তাহলে এখানে এক্সট্রা বার্থ কত হলো বি এনটি ডেল্টি। সেম ভাবে ডেথ, ঠিক আছে, ওকে। তাহলে ডেথ কি হবে, ডেথ হচ্ছে পার ক্যাপিটা ডেথ। তাহলে পার ক্যাপিটা, তাহলে একজনের রেসপেক্টে যদি ডেথ হয় ডি এর, ইউনিট টাইমে একজনের রেসপেক্টে ডেথ হচ্ছে ডি এর, তাহলে এনটি রেসপেক্টে কত হবে ডি ইনটু এনটি, আর ডেল্টি সময় কত হবে এটা ডি ইনটু এনটি ইনটু ডেল্টি। তাহলে ডেল্টি সময় টোটাল বার্থ হয়েছে আমাদের এইটুকুনি, আর ডেল্টি সময় টোটাল ডেথ হয়েছে আমাদের এইটুকুনি। তাহলে রেজাল্টেন্ট কতটা পড়ে আছে, এইটা মাইনাস এটা। কতজন মানুষ বেঁচে আছে, এটা মাইনাস এটা। খুব আনএক্সপেক্টেড কেস ছাড়া কোনোদিন বার্থের থেকে ডেথটা বেশি হয় না। সাপোজ এক জায়গায় রায়ট হয়ে গেল, এরকম 2002 সালে হয়েছিল, ঠিক আছে, ওকে। তাহলে সেখানে কিন্তু জন্মানোর থেকে বেশি লোক মারা গেছিল। তাহলে আনএক্সপেক্টেড সিচুয়েশনে আমাদের কিন্তু ডেথ রেটটা বেশি হয়, ঠিক আছে। বাট সবসময় কিন্তু আমাদের বার্থ রেটটাই বেশি হয় ডেথের ক্ষেত্রে। যাই হোক, তাহলে এটা আমি পেয়ে গেছি, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে, এটা কোনো প্রবলেম নেই, ওকে। তাহলে এবার আমি কি লিখতে পারি এটাকে, end of t plus del t minus nt by del t equals to b minus d into nt। তো এখানে b minus d into nt হয়ে গেছে। এবার দেখ কি হলো জিনিসটা, এবার দেখ কি হলো জিনিসটা। এবার যদি আমি ডেল্টি টেন্স টু 0 করি, এবার যদি আমি ডেল্টি টেন্স টু 0 করি, কেন বলতো ডেল্টি টেন্স টু 0 করছি, আমার টার্গেটটা কি, এই যে এনটিটা আছে এর ভ্যালুটা কত। এই যে আমি পপুলেশনটা বললাম যে টাইমের উপর ডিপেন্ডেন্ট, পপুলেশনের ভ্যালুটা কত হবে, আমাকে যদি এনটির মান বের করতে হবে। এবার এনটির মান বের করার জন্য আমি এন অফ টি প্লাস ডেল্টি এর মানটা বের করেছি, এর রেসপেক্টে আমি একটা ইকুয়েশন পেয়েছি। এবার যদি আমি ডেল্টিটাকে টেন্স টু 0 করে দিই, তাহলে এন অফ টি প্লাস ডেল্টিটা এনটিতে কনভার্ট হয়ে যাবে না, মানে ঘুরিয়ে কান ধরার মতো। আমি ডিরেক্ট এনটিটা বের করতে পারছিলাম না, এই জন্য আমি এন অফ টি প্লাস ডেল্টিটা বের করলাম, তার রেসপেক্টে একটা বেশ সুন্দর সম্পর্ক বানালাম। এবার যদি আমি ডেল্টিটা 0 করে দিই, তাহলে পুরো ইকুয়েশনটাকে আমাদের কি দেওয়ার চেষ্টা করবে, পুরো ইকুয়েশনটা আমাদের এনটি ভ্যালু দেওয়ার চেষ্টা করবে। আমি ইচ্ছে করে ডেল্টি টাইমটা বাড়িয়েছি, তবে যদি ডেল্টিটাকে আমি টেন্স টু 0 করে দিই, আলটিমেটলি টি প্লাস ডেল্টি সময়টা তো টিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি কিন্তু এনটির মানটা পেয়ে যাবো। তাহলে আমি যদি ডেল্টিটা 0 করে দিই, তাহলে এটা কি হচ্ছে, এটা কার ডেফিনেশন মনে আছে, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0। এটা কি হয়, এটা এফ ড্যাশ এক্স হয়ে যায় না, মানে অ্যাকচুয়ালি ডিএফ ডিএক্স হয়ে যায় না, ক্লিয়ার তো, ওকে। আচ্ছা, তাহলে ডেল্টি যদি টেন্স টু 0 হয়ে যায়, এটাকে আমি কি বলতে পারি, এটাকে বলতে পারি আমি ডিএন ডিটি। ডেল্টিকে তো এইচ ভাব, প্লেন অফ
t plus h minus nt by h limit h টেন্স টু ইকুয়ালস টু কি, এবার b minus d, এটাকে আমি r বলছি, since b greater than d, তাহলে b minus d equals to r greater than 0, r surely তোর greater than 0, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখ, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাকে n এর মান বের করতে হবে, তো আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করলেই n এর মান পেয়ে যাব। বাট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে মান বের করতে গেলে কি লাগবে, ইনিশিয়াল কন্ডিশন লাগবে। তাহলে আমি ইনিশিয়াল কন্ডিশন ধরে নিচ্ছি, লেট at t equals to 0 n equals to n0, মানে যখন টাইমটা স্টার্ট হয়েছে ধরছি যখন পপুলেশন ছিল n নট, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এবার আমি সলভ করার চেষ্টা করি, তাহলে কি হবে, এটা dn by n equals to কি r dt, তাহলে log n equals to rt plus কি log c, তাহলে log n by c equals to rt, তাহলে n equals to c e to the power rt। এবার দেখ, when t equals to 0, যখন t equals to 0 n equals to n0 না, তাহলে c এর মানটা আই থিং n0 হয়ে যাবে। যখন t equals to 0 n equals to n0, তাহলে দেখ c এর মানটা n0 হয়ে যাবে, তাহলে n equals to কি পাচ্ছি আমি, n0 e to the power rt, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে t টাইমে পপুলেশনের ভ্যালু। এবার তুই আমাকে বল যে এই যে টি টাইমে পপুলেশনের ভ্যালুটা আছে এটা কিরকম টাইপের গ্রোথ হচ্ছে। দেখ আলটিমেটলি এনটি কার্ভটা কিন্তু সাম কনস্ট্যান্ট ইনটু একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, মানে টাইম যত বাড়ছে, যেহেতু আর এর মানটা গ্রেটার দেন 0, সো টাইম যত বাড়ছে এই এন এর মানটা কিন্তু এক্সপোনেনশিয়ালি গ্রোথ করছে, এন এর মানটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়ালি গ্রোথ করছে। তোকে আমি যদি গ্রাফটা এঁকে দেখানোর চেষ্টা করি তাহলে তুই ভালো করে বুঝতে পারবি। এর গ্রাফটা আমি এঁকে দিচ্ছি, এর গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা কিরকম হবে অ্যাকচুয়ালি, এটা তো এনটি, তাহলে এনটি আর টি, ঠিক আছে? ওকে, আচ্ছা ইনিশিয়ালি যখন টাইমটা 0 মানে কি এখানে আছে, তখন এনটা কত n0, তাহলে স্টার্ট হয়ে যাবে, আমি যদি এটাকে n0 ধরি তাহলে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে গ্রাফটা কিন্তু এখান থেকে, টাইম যত বাড়ছে এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে না, তাহলে এই কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি হবে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, মানে টাইম যত আস্তে আস্তে বাড়ছে এনটির মানটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি বাড়ছে। ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়, বাট ওটা কি 0 থেকে স্টার্ট করি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে n0 থেকে স্টার্ট হবে বিকজ ইনিশিয়ালি n0 তে আছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলো? সরি ই টু দি পাওয়ার এক্স মানে সরি 1 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? 0 থেকে স্টার্ট না, 1 থেকে স্টার্ট হয়, তাহলে এখানে 1 এর জায়গায় n0 আছে, তাহলে n0 থেকে স্টার্ট হবে, n0 থেকে স্টার্ট হয়ে কি উপরে গেল, y equals to e to the power x, এটা কিন্তু যখন x এর মানটা 0 y এর মানটা 1, তাহলে অ্যাকচুয়ালি কার্ভটা কিন্তু এরকম দেখতে হয়, এটা 0,1, তাহলে এখানে n0 e to the power rt আছে, ঠিক আছে? যাই হোক কার্ভটা কিন্তু আলটিমেটলি এক্সপোনেনশিয়াল কার্ভ হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমি বলতে পারি ম্যালথাসিয়ান গ্রোথ কার্ভ। তাহলে ম্যালথাস যে মডেলটা দিয়েছিল সেই মডেলটায় বলছে যে টাইমের রেসপেক্টে পপুলেশনটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। আমি কিন্তু বার্থ রেটটাও নিয়েছি, ডেথ রেটটাও নিয়েছি, বার্থ রেট থেকে ডেথ রেটটা কিন্তু বিয়োগ করেছি, বার্থ রেট থেকে ডেথ রেটটা বিয়োগ করে আমি কিন্তু আলটিমেটলি এই সলিউশনটা পেয়েছি। এবার তোকে বুঝতে হবে যদি এক্সপোনেনশিয়ালি গ্রোথ হয় যে কোনো জিনিসের, তাহলে ভাব তো কিরকম ভাবে গ্রোথ হবে। আমাদের মানুষের যদি এক্সপোনেনশিয়ালি গ্রোথ হতো তাহলে এতদিনে ভারতবর্ষে আর 130 বা 40 কোটি থাকতো না, 1000 কোটি ছাড়িয়ে যেত। 1000 কোটি কি বলছি আমি কম বললাম, ঠিক আছে? কোনোদিন সম্ভব না এক্সপোনেনশিয়ালি গ্রোথ হওয়া, মানে টাইম যত বাড়ছে মানুষের সংখ্যা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকছে, এটা কোনোদিন পসিবল। হ্যাঁ ভারতে হয়তো অনেক তাড়াতাড়ি বার্থ রেটটা আছে, বাট আমি যদি পুরো পৃথিবী বিশ্ব কল্পনা করি তাহলে কোনোদিন এই এক্সপোনেনশিয়ালি আমাদের বার্থ রেটটা মানে এই পপুলেশনটা কি বৃদ্ধি হওয়া পসিবল না। কেন পপুলেশন বৃদ্ধি হয়, ভালো করে বোঝ জিনিসটা। সাপোজ কোনো জায়গায় ভূমিকম্প চলে এলো, এবার আমি বাস্তবে ঢুকছি, কেন আমাদের ম্যালথাসিয়ান গ্রোথ মডেলটা কাজ করছে না
এটা কেন ভ্যালুয়েবল ধরা হয় না, বাট এই কিন্তু পথটা দেখিয়েছিল, বারবার বলছি, ঠিক আছে? তাহলে তাহলে কেন আমাদের বার্থ রেট এক্সপোনেনশিয়ালি মানে পপুলেশনটা এক্সপোনেনশিয়ালি বাড়ে? কারণ সাপোজ কোনো জায়গায় ভূমিকম্প হয়ে গেল, ঠিক আছে, বা মানুষ খেতে পারছে না, মানুষের থাকার জায়গায় নেই, মানে পৃথিবীর বা যে কোনো দেশের যে ক্যারিং ক্যাপাসিটিটা আছে, ক্যারিং ক্যাপাসিটি মানে ক্যারি করা সব মানুষকে, মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানুষকেই ধরে রাখতে পারে, তার বেশি যদি ক্যারিং ক্যাপাসিটি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আর ধরে রাখতে পারে না। এই এত আমাদের ভূমিকম্প, এত সুনামি, ঠিক আছে, বা এগুলো কেন হয়? বিকজ পৃথিবীর যতগুলো মানুষকে নিতে পারতো, পৃথিবীর যতগুলো মানুষের ভার নিতে পারতো তার থেকে অনেক বেশি হয়ে গেছে, পলিউশন বাড়ছে, আর বেশি পলিউশন নিতে পারছে না। তাহলে আর্থ কিন্তু, মাদার আর্থ কিন্তু আমাদের নিজেকে নিজেই সেটেল করে নেয়। ওই যখনই দেখছে ভাই যে আমার এই পপুলেশনটা বেশি হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না, এই করোনা নিয়ে চলে এলো, ঠিক আছে, একদম চুটকি দেয়, মিলিয়ন মিলিয়ন লোক শেষ। তাহলে আলটিমেটলি কিন্তু মাদার আর্থ নিজেকে নিজে হিল করে, মানে প্রত্যেকটা, যেরকম আর্থের একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, ওর থেকে বেশি যদি ক্যারিং ক্যাপাসিটি যদি ছাড়িয়ে চলে যায় তাহলে মাদার আর্থ আর নিতে পারে না। সো পপুলেশনটা একটা ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড কনস্ট্যান্ট বলবো না, বাড়তে কমতে থাকে, বাট একটা লেভেল অবধি থাকতে পারে, তার বেশি কোনোদিন যেতে পারে না, ঠিক আছে? ওকে, একটা ফিক্সড অ্যামাউন্ট। সাপোজ আমি যদি বলি যে পৃথিবীতে 1000 কোটি বা 10,000 কোটি লোক থাকতে পারে, সাপোজ ধরে নিচ্ছি আমি পৃথিবীতে 10,000 কোটি লোক থাকতে পারে, যেদিন 10,000 কোটি 100 জন লোক হয়ে যাবে, মাদার আর্থ ওই 100 জন লোকটাকে ছেড়ে দেবে। সো 10,100 কোটিটা হচ্ছে পৃথিবীর ক্যারিং ক্যাপাসিটি, এটার নিচে লোকজন থাকবে, এটার ওপরে কিন্তু কোনোদিন যেতে পারবে না। একটা বাড়ি সাপোজ করেছিস, সেই বাড়ির মধ্যে 100 জন থাকতে পারে খুব চেপে চুপে, তার যদি বেশি কেউ হয়ে যায়, যদি বেশি তুই লোককে ঢোকাতে যাস তাহলে একজন মারা যাবে ওখান থেকে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, সেই জিনিসটা ম্যালথাস ভুলে গেছিল। ম্যালথাস না কোনো ক্যারিং ক্যাপাসিটি দেয়নি, ও বলছে টাইমের, আরে কত কিছু করে থাকতে হবে, খাওয়া দাওয়া তো লিমিটেড, থাকার জায়গা তো লিমিটেড, তাহলে খাওয়া দাওয়া যদি লিমিটেড হয় তাহলে লিমিটেড খাওয়া দাওয়া লিমিটেড মানুষই বেঁচে থাকতে পারবে খেয়ে, তার থেকে বেশি মানুষ কি খেয়ে বেঁচে থাকতে পারবে কোনোদিন? তাহলে ম্যালথাস এই টাইপের যে মানে প্রপার্টিগুলো আছে, এই টাইপের যে তোর মানে আইডিয়াগুলো আছে, সেগুলো নিতে ভুলে গেছি, ঠিক আছে? ওকে, তাহলে কোনোদিনই টাইমের রেসপেক্টে কিন্তু আমাদের পপুলেশন এক্সপোনেনশিয়ালি বাড়তে পারে না, কেন? আমাদের প্রত্যেকটা জিনিসের একটা ক্যারিং ক্যাপাসিটি আছে। এই ক্যারিং ক্যাপাসিটি নিয়েই আমাদের পরবর্তী যে লজিক্যাল গ্রোথ মডেল, যার নাম দেওয়া হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল, এটা প্রথম প্রপোজালটা দিয়েছিল ভারহলস্ট, নামটা লিখে দিই আমি। প্রথম প্রপোজালটা দিয়েছিল একটা বিজ্ঞানী, VERHULST, ভারহলস্ট। এটাকে লজিস্টিক, যেটা আমি এখন বলতে চাইছি, এটাকে লজিস্টিক গ্রোথ মডেলও বলে, আবার অনেকে অনেক কম বইতেই এটাকে ভারহলস্ট গ্রোথ মডেল বলা হয়। এই গ্রোথ মডেলে এবার কিভাবে এলো সেটা নিয়ে আমি ডিসকাস করবো না, একদম ডিরেক্ট, এটা তোদের প্রুফ আছে, বাট প্রুফের আগে এই যে আমি আগে ম্যালথাসিয়ান গ্রোথ মডেল দেখালাম যে ডিএনডিডিটা হচ্ছে ইকুয়ালস টু কি আরএন, আরটা হচ্ছে কি বি মাইনাস ডি, ফেয়ার এনাফ। মানে বলতে চাইছে এখানে ডিএনডিডি মানে কি টাইমের রেসপেক্টে পপুলেশন চেঞ্জ, তাহলে রেট অফ চেঞ্জ অফ পপুলেশন ইজ প্রপোর্শনাল টু দি এন। তাহলে ম্যালথাস বলতে চাইছিল যে রেট অফ চেঞ্জ অফ পপুলেশন মানে ডিএনডিডি টাইমের রেসপেক্টে পপুলেশনের চেঞ্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন, মানে পপুলেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা ট্রু না, ঠিক আছে? ওকে, তাহলে রেট অফ চেঞ্জ অফ পপুলেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পপুলেশন, এটা ম্যালথাস বলেছিল। বলছে ভারহলস্ট যে আইডিয়াটা দিয়েছিল, আমি লজিস্টিক গ্রোথ মডেল বলছি, সেখানে ও বলল যে আমি ম্যালথাসের যে আইডিয়াটা আছে ওটাকে রাখবো, বাট তার সাথে সাথে আমি এটাও বুঝিয়ে দেবো যে হ্যাঁ একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, পপুলেশনটা একটা লেভেল অবধি বাড়তে পারে, তার বেশি হতে পারে না, ঠিক আছে? এবার সেই ক্যারিং ক্যাপাসিটিকে আমি
আমি যদি কেটাকে ক্যারিং ক্যাপাসিটি বলি, তাহলে ভার্হালস যে আইডিয়াটা দিয়েছিল যে ডিএনডিটিটা প্রপোর্শনাল টু এন তো হবেই, বাট শুধুমাত্র প্রপোর্শনাল এন হবে না, ডিএনডিটিটা আরো একটা ভ্যারিয়েবলের সাথে প্রপোর্শনাল, হুইচ ইজ 1 মাইনাস এন বাই কে, which is 1 minus n by k। ঠিক আছে, ওকে। তাহলে কেন এটা বলেছিল dndt is proportional to 1 minus n by k? আরে এটা মানে তো dndt equals to some constant c into 1 minus n by k। ক্যারিং ক্যাপাসিটি কি বলছে? k, মানে সাপোজ কোন জায়গায় k খানা লোকই ধরতে পারে, মানে পপুলেশনটা k এর বেশি হতে পারে না। পপুলেশনটা কি n, টাইমটা কি t, তাহলে সাপোজ এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি n ইকুয়ালস টু k। তাহলে যখনই আমি dndt ইকুয়ালস টু c ইনটু 1 মাইনাস n বাই k আছে তো, তাহলে যখনই n ইকুয়ালস টু k হয়ে যাবে তখনই কিন্তু dndt এর মানটা 0 হয়ে যাবে। মানে আমি কি বলছি যে ম্যাক্সিমাম তো n ইকুয়ালস টু k হতে পারে, যেহেতু ম্যাক্সিমাম n ইকুয়ালস টু k হতে পারে, সো এবার যদি n ইকুয়ালস টু k পয়েন্টে যদি ম্যাক্সিমাম হয়, এটা তো একটা t এর ফাংশন, তাহলে n ইকুয়ালস টু k পয়েন্টে যদি nt ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়, তাহলে কি হবে দেখাতে হয় না, dndt ইকুয়ালস টু 0। ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্টে তো dndt ইকুয়ালস টু 0 হয়। তাহলে ও একটা এমন ফাংশন চয়েস করেছিল যেই ফাংশনটার জন্য dndt টা 0 আসে। কোন পয়েন্টে? n ইকুয়ালস টু k পয়েন্ট। বিকজ n ইকুয়ালস টু k, k খানার বেশি ও ক্যারি করতে পারে না। k খানা লোকের বেশি ও ক্যারি করতে পারে না, ক্যারিং ক্যাপাসিটি k ওর। মানে কি n ইকুয়ালস টু k টাই হচ্ছে পপুলেশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে পপুলেশনের ম্যাক্সিমাম ভ্যালু যদি n ইকুয়ালস টু k হয়, মানে n ইকুয়ালস টু k পয়েন্টে nt টা ম্যাক্সিমাম, মানে at n ইকুয়ালস টু k dndt ইকুয়ালস টু 0 বাই ম্যাক্সিমাম মিনিমাম প্রপার্টি। তাহলে এমন ফাংশনে চয়েস করেছিল যেখানে n এর জায়গায় k বসালে dndt এর মানটা 0 হবে। আইডিয়াটা বুঝতে পারছিস? তাহলে ও ম্যালথাসকে গুরুত্ব দিয়েছে, আরো নিজের যে আইডিয়াটা আছে ক্যারিং ক্যাপাসিটি সেটাকে গুরুত্ব দিয়েছে। তাহলে এবার যদি ভালো করে দেখ জিনিসটা, তাহলে dndt যদি প্রপোর্শনাল টু n হয়, dndt যদি প্রপোর্শনাল টু এটা হয়, এটা খুবই ইজি, a প্রপোর্শনাল টু b, a প্রপোর্শনাল টু c, তাহলে a ইজ প্রপোর্শনাল টু bc হবে। এটা ছোটবেলায় পড়েছিলি ক্লাস 8 এ। তাহলে dndt প্রপোর্শনাল টু n, dndt প্রপোর্শনাল টু 1 minus n by k, তাহলে dndt is equals to some constant r into n into 1 minus n by k। তাহলে আইডিয়াটা বুঝতে পারছিস? ওর আইডিয়াটা বুঝতে পারছিস কি বলার চেষ্টা করেছে? তাহলে অদ্ভুত জিনিস, কিন্তু বারবার করে বলছি অদ্ভুত জিনিস। ওকে, এবার আমার কোশ্চেনটা হচ্ছে ও ম্যালথাসকে গুরুত্ব দিল কেন? এবার তুই গুরুত্ব দিল কেন বোঝাচ্ছি। dndt ইকুয়ালস টু 0, ঠিক আছে, ওকে। তাহলে কি হতে পারে? n ইকুয়ালস টু 0 হবে আর n ইকুয়ালস টু k হবে, এটার জন্য k হবে আর এটার জন্য 0 হবে। তাহলে n ইকুয়ালস টু, এবার দেখ dndt ইকুয়ালস টু 0 তে ফাংশনটা ম্যাক্সিমাম হতে পারে, ফাংশনটা মিনিমাম হতে পারে, ঠিক আছে, ওকে। এবার দেখ তাহলে ফাংশনটা ম্যাক্সিমাম কখন হবে? এটা বললাম, এটা kটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। তাহলে n এর মানটা ম্যাক্সিমাম তখনই হবে যখন n ইকুয়ালস টু k হবে। আর মিনিমাম কখন হবে? পপুলেশন কোনোদিন নেগেটিভ হতে পারে? পপুলেশনের মিনিমাম ভ্যালু 0 হতে পারে। সাপোজ কোনো দেশ আবিষ্কারই হয়নি, তাহলে সেই দেশের পপুলেশন 0 ধরে নিচ্ছি আমি। তাহলে এই যে n ইকুয়ালস টু 0, এটা হচ্ছে n এর মিনিমাম ভ্যালু। তাহলে আমি যদি dndt ইকুয়ালস টু 0 করে ফাংশনের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম দুটো ভ্যালুই পাই, দ্যাটস ওয়াই ও ম্যালথাসিয়ান মডেলটাকে গুরুত্ব দিয়েছে। ম্যালথাসের এক্সপোনেনশিয়ালটাকে পাত্তাও দেয়নি। ও বলছে dndt ইকুয়ালস টু n হবে তো, মানে প্রপোর্শনাল টু n হবে তো, আমি যদি dndt টাকে 0 করে দিই তাহলে n এর মানটা 0 পেয়ে যাব, ঠিক আছে, ওকে। সো ও ওই মিনিমাম, মানে এটা কোনোদিন সম্ভব না n ইকুয়ালস টু 0 হওয়া, তবুও পপুলেশন কি এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলো। তাহলে গ্রেটার দ্যান এর জন্য মানে ম্যাক্সিমামটা n ইকুয়ালস টু k দিয়েছে আর মিনিমামটা n ইকুয়ালস টু 0 দিয়েছে, ঠিক আছে, ওকে। বাট আমি যখন ইনিশিয়াল কন্ডিশন নিয়ে কাজ করব, ইনিশিয়ালি যখন t ইকুয়ালস টু 0, তখন কিন্তু n এর মানটা আমি n0 নেব, n এর মানটা আমি 0 নেব না। এটা মিনিমাম ভ্যালু হতে পারে, বাট when t ইকুয়ালস টু 0, যখন টাইমটা 0, তখন আমি জানি যে পপুলেশন কোনোদিন 0 হতে পারে না। প্রত্যেকটা জায়গায় কিছু না
না কিছু পপুলেশন থাকবেই থাকবে, সো ওটাকে আমি এই জিরো চয়েস করে নেবো। ঠিক আছে, ওকে, এটা প্র্যাকটিক্যালি ট্রু, দিস ইজ ম্যাথমেটিক্যালি ট্রু। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি এটাকে প্রুফ করা স্টার্ট করছি। তাহলে ভারহালস্টের যে আইডিয়াটা ছিল যে ডিএনডিটি ইজ প্রপোর্শনাল টু দিস, এই আইডিয়াটাকে তোরা সেলুট কর, বারবার করে বলছি, ঠিক আছে। এটাকে বলা হয়, দিস ইজ কল্ড লজিস্টিক গ্রোথ ইন পপুলেশন। This is called logistic growth in population. In this model, per capita increase rate is, আচ্ছা ভালো করে দেখুন জিনিসটা, ডিএনডিটি মানে কি, টাইম এন্ড রেসপেক্টে এনার্জি চেঞ্জ, ঠিক আছে, ওকে। এবার টাইম এন্ড রেসপেক্টে এনার্জি চেঞ্জটা কত দিস, তাই তো, এটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে যখন পপুলেশন এন তখন ইনক্রিজটা হয়েছে, ভালো করে শোনো, যখন পপুলেশন এন তখন ইনক্রিজটা হয়েছে আর এন ইনটু 1 মাইনাস এন বাই কে, ঠিক আছে। যখন পপুলেশন এন তখন ইনক্রিজ হয়েছে আর ইনটু 1 মাইনাস এন বাই কে, ঠিক আছে, ওকে। পার ক্যাপিটা মানে কি, পার ক্যাপিটা মানে হচ্ছে ইউনিট টাইম অ্যান্ড পপুলেশন, মানে পার পার্সনের জন্য, ইউনিট টাইম অ্যান্ড মাথা পিছু মানে পার পার্সনের জন্য যে রেট অফ ইনক্রিজটা আছে ওটাকে আমি পার ক্যাপিটা বলি। তাহলে এটা কিন্তু ইউনিট টাইম, বিকজ ডিএনডিটি মানে কিন্তু টাইমের রেসপেক্টে এনার্জি চেঞ্জ, মানে কিন্তু পার ইউনিট টাইমে চেঞ্জ। তাহলে ডিএনডিটি মানে কিন্তু পার ইউনিট টাইমে চেঞ্জ, তাহলে এটা কিন্তু পার ইউনিট টাইমের জন্য ভ্যালিড। বাট এখানে পার ইউনিট টাইমে এন পপুলেশনের জন্য ইনক্রিজটা হয়েছে এত, এন পপুলেশনের জন্য ইনক্রিজটা হয়েছে, এখানে বার্থ ডেট সব মিলিয়ে আছে, দ্যাটস ওয়াই আমি ইনক্রিজ বলছি। তাহলে এন পপুলেশনের জন্য কিন্তু ইনক্রিজ হয়েছে এত, তাহলে যেহেতু পার ক্যাপিটা বলছি, তাহলে কি 1 পপুলেশনের জন্য ইনক্রিজ লাগবে, মানে আমি এন দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1 পপুলেশনের জন্য ইনক্রিজটা কি হবে, আর ইনটু 1 মাইনাস এন বাই। তাহলে ইউনিট টাইম তো প্রথমেই ছিল এটা, বাট এটা এন খানা পপুলেশনের জন্য ইনক্রিজ রেট ছিল, আমার 1 পপুলেশনের জন্য ইনক্রিজ রেট দরকার, বিকজ আমি পার ক্যাপিটা ইনক্রিজ রেট বলেছি। পার ক্যাপিটা মানে কি, একজনের রেসপেক্টে, মানে আমি এন দিয়ে ভাগ করে দেবো, তাহলে পার ক্যাপিটা ইনক্রিজ রেটটা হচ্ছে আর ইনটু 1 মাইনাস এন বাই কে, ঠিক আছে, যেখানে কেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি আর আরটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে, ওকে। এটা পুরোপুরি বুঝতে পেরেছিস নিশ্চয়ই, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছিস তো, ম্যালথাস কিন্তু ক্যারিং ক্যাপাসিটি মানে মানুষের যে খাদ্যাভাব, মানে খাবারের যে অভাব, মানুষের যে থাকার যে অভাব, সেটাকেও কনসিডার করে, দ্যাটস ওয়াই ওর এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করে গেছে। বাট ভারহালস্ট কিন্তু সেটাকে কনসিডার করেছে, যেটা বাস্তবে হয় অ্যাকচুয়ালি। যাই হোক, আমি এটাকে সলভ করবো, ঠিক আছে, ওকে। তাহলে এটাকে একটা মনে দিচ্ছি, লেট when t equals to 0 n equals to 0, বলেছি আমি ইনিশিয়ালটাকে কোনোদিন 0 ধরবো না। এবার সলভটা কিভাবে করছি, সলভটা বলার কোনো মানে হয় না, তবুও বলে দিচ্ছি, সলভটা খুবই ইজি। আমি কি বলবো এটাতে, আর বাই কে, ভেতর থেকে আমি কে কমন মানে 1 বাই কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে n ইনটু কে মাইনাস n, ঠিক আছে। তাহলে বলতে পারি কে ডিএন বাই n ইনটু কে মাইনাস n ইকুয়ালস টু কি আর ডিডি, ঠিক আছে, ওকে। এটা একদম বাচ্চাদের একটা প্রুফ। এবার সলভ করব কিভাবে এটা, তার আলটিমেটলি কিন্তু n এর মানটা বের করতে হবে। সলভ করতে কি হবে, k আছে তো, kটাকে লিখছি আমি n প্লাস k মাইনাস n বাই k মাইনাস n ইনটু n dt, সরি dn ইকুয়ালস টু কি আর dt। তাহলে কি পাচ্ছি আমি, dn বাই
dn বাই k মাইনাস n পাচ্ছি প্লাস dn বাই n পাচ্ছি ইকুয়ালস টু কি আর ডিটি। এবার dn বাই n টাকে আমি আগে লিখছি আর উপরে একটা মাইনাস দিচ্ছি, dn টাকে আমি মাইনাস d অফ k মাইনাস n লিখতে পারি, একই তো ব্যাপার আর ডিটি। d অফ k মাইনাস n মানে কি হবে, মাইনাস dn মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেটিং, তাহলে log n মাইনাস কি log k মাইনাস n ইকুয়ালস টু কি rt প্লাস কি log c। ঠিক আছে, তাহলে log n বাই k মাইনাস n ইকুয়ালস টু কি rt প্লাস log c। এবার when t equals to 0 n equals to n0, তাহলে c কত হচ্ছে n এর জায়গায় n0 বসিয়ে তাহলে c টা হচ্ছে n0 বাই k মাইনাস n0। ঠিক আছে, ওকে। তাহলে log এখানে যদি log n0 বাই k মাইনাস n0 হয় তাহলে কি হবে log this মাইনাস log of this, তাহলে কি হবে log n বাই k মাইনাস n ইনটু, যেহেতু আমি n0 বাই k মাইনাস n0 যদি ভাগ করে দেবো তাহলে কি হবে এটা k মাইনাস n0 বাই n0 ইকুয়ালস টু কি rt। তাহলে n বাই k মাইনাস n k মাইনাস n0 বাই n0 ইকুয়ালস টু কি টু দি পাওয়ার rt। টার্গেটটা কিন্তু n এর মানটা বের করা। তাহলে n বাই k মাইনাস n টা হচ্ছে n0 বাই k মাইনাস n0 ই টু দি পাওয়ার rt। এবার যদি আমি উল্টাই এটাকে k মাইনাস n বাই n যদি করি তাহলে কি হবে, এটা হচ্ছে k মাইনাস n0 বাই n0 ই টু দি পাওয়ার rt। তাহলে k বাই n মাইনাস 1 ইকুয়ালস টু k মাইনাস n0 বাই n0 ই টু দি পাওয়ার rt। 1 টা যদি ওদিকে নিয়ে চলে যাবে কি হবে k মাইনাস k প্লাস লিখে দেব n0 ইনটু ই টু দি পাওয়ার rt মাইনাস 1 বাই কি n0 ই টু দি পাওয়ার rt। তাহলে n এর মানটা হবে k n0 ই টু দি পাওয়ার rt বাই k প্লাস n0 ই টু দি পাওয়ার rt মাইনাস 1। এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু। মনে করে দেখ আগে যে ম্যালথেসিয়ান মডেলটা হয়েছিল ওখানে কি ছিল, ওখানে ছিল হচ্ছে n ইকুয়ালস টু n0 ই টু দি পাওয়ার rt। তাহলে ওখান থেকে কতটা চেঞ্জ হয়েছে দেখ, আমি ক্যারিং ক্যাপাসিটিটাকে কনসিডার করে কতটা আমি চেঞ্জ করতে পেরেছি দেখ। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার ভালো করে দেখ, আমি যদি ই টু দি পাওয়ার rt দিয়ে উপর নিচে ভাগ করে দিই না, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস rt k প্লাস n0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস rt। ঠিক আছে, ওকে। এবার দেখ তার মানে দেখতে পাচ্ছি, এবারে বোঝাবো যে কেন n এর ম্যাক্সিমাম মানটা কি হবে। ঠিক আছে, আমি তো বললাম যে k এর উপরে যেতে পারবে না, k খানাই লোক থাকতে পারে, তার বেশি যেতে কোনোদিন পারবে না। আমি যদি দেখি যে t টেন্ডস টু ইনফিনিটি কি একদম ফাইনালি যখন টাইমটা ইনফিনিটি মানে কি একদম টাইমের লাস্টে যদি t টেন্ডস টু ইনফিনিটি করে দিলে কি হবে এটা ভালো করে এটা t টেন্ডস টু ইনফিনিটি মানে যেহেতু r এর মানটা পজিটিভ, ঠিক আছে, তাহলে এই পার্টটা পুরোপুরি 0 ই টু দি পাওয়ার মাইনাস rt আছে, তাহলে t টেন্ডস টু ইনফিনিটি করলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 0, এটাও কি 0। তাহলে পড়ে থাকছে নিচে n0 উপরে k n0, তাহলে n টেন্ডস টু k হয়ে যাবে। তাহলে t যখন ইনফিনিটি n এর মানটা k হবে, মানে n এর হাইয়েস্ট মানটা কত k। তাহলে যেটা বলেছিলাম ওটা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কি, ওকে। এবার আমি কিছু আইডিয়া দেব, সেই আইডিয়াটা তোদের নিজেকে ফলো করতে হবে। কিরকম আইডিয়া, এটা নিজেরা করবি যেহেতু তোরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বের করতে সক্ষম। আমি দাবি করছি যে যখন n এর মানটা k এর থেকে বড়, ঠিক আছে, ওকে, সরি n এর মানটা n0 এর মানটা, দেখ ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু k এর থেকে বড় হতে পারে। দেখ দুভাবে আমি k এর কাছে আসতে পারি। সাপোজ যদি বলি, আচ্ছা এর মানে পিকচারটা আঁকি নালে বুঝতে পারবি না।
সাপোজ কে, এটা হচ্ছে n ইকুয়ালস টু কে। তাহলে ইনিশিয়াল পপুলেশনটা এখানে থাকতে পারে, আবার ইনিশিয়াল পপুলেশনটা এখানে থাকতে পারে। এখান থেকে পপুলেশনটা বাড়তে 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 কে কাছে যেতে পারে। আবার যদি ইনিশিয়াল ভ্যালুটা কে এর থেকে বেশি থাকে তখন কি কমতে 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 কে এর কাছে আসতে পারে। সাপোজ যদি বলি যে সাপোজ একটা ঘরের মধ্যে 100 জন থাকতে পারে, তুই ইচ্ছে করে 200 জন ঢুকিয়ে দিয়েছিস, তাহলে তোর ইনিশিয়াল ভ্যালুটা এই মুহূর্তে কি 200। মানে এই অঙ্ক অনুযায়ী n0 এর মানটা কিন্তু 200 আর কে এর মানটা কত 100। তাহলে 200 জনের মধ্যে 100 জন কি মারা যাবে, মারা যেতে 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 আলটিমেটলি 100 জনের জন্য এসে, ঠিক আছে। তাহলে কি ইনিশিয়াল ভ্যালুটা যদি কে এর থেকে ক্যারিং ক্যাপাসিটি থেকে বেশি হয় তাহলে সেটা ডিক্রিজ করতে করতে আসতে পারে। আবার যদি ইনিশিয়াল ভ্যালুটা ক্যারিং ক্যাপাসিটি থেকে কম হয় তাহলে কি আস্তে আস্তে বাড়তে পারে। তাহলে সাপোজ তোকে বলছি একটা কোচিং এর এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ একটা কোচিং ঘরে তুই 100 জন বসাতে পারিস। এবার আমি কি করি বলতো, 100 জন বসাতে পারি ঠিক আছে, বাট আমি 140-50 জনের অ্যাডমিশন করি। চেপে চুপে বসে কি হয় আস্তে 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 বুঝতে পারছি না, অয়নদার ক্লাসে বুঝতে পারবো না, আস্তে আস্তে বেরিয়ে যায়। তাহলে কি আমার ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 100, ওটা আমি নিয়েছি কি 150 জন, তাহলে 50 জন যায় না, বেরোয় না খুব একটা, আমি একটু ভালো পড়াই আর কি। তাহলে যাই হোক কমতে 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 আস্তে আস্তে ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি আসে, ঠিক আছে। আর যদি আমি কম নিই, যদি প্রথমে কম দিয়ে স্টার্ট করি তাহলে কি স্টুডেন্টটা বাড়বে, আমার ব্যাচ ফাঁকা যায় না, তাহলে স্টুডেন্ট আস্তে আস্তে বাড়বে। ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে ইনিশিয়াল যদি তোর ক্যারিং ক্যাপাসিটি থেকে কম হয় তাহলে ওটা বাড়তে বাড়তে ক্যারিং ক্যাপাসিটি দিকে যাবে যখন টাইমটা ইনফিনিটি। আর যদি ক্যারিং ক্যাপাসিটি বেশি হয় তাহলে কমতে 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 ক্যারিং ক্যাপাসিটি কাছে আসবে। ব্যাপারটা বুঝতে পারলাম, ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? ওকে ফাইন। এবার তাহলে দুটো পসিবিলিটি হয়, একটা হচ্ছে n0 এর মানটা যদি k এর থেকে বড় হয় তাহলে একটা পসিবিলিটি, যদি n0 এর মানটা k এর থেকে ছোট হয় তাহলে একটা পসিবিলিটি। তাহলে আমি কি বললাম জিনিসটা, যদি n0 টা k এর থেকে বড় হয় তাহলে তো এক সময় তো ক্যারিং ক্যাপাসিটির কাছে আসবে। মানে বলতে পারি যে এক সময় এই যে যদি n0 টা k এর থেকে বড় হয় তাহলে এটা তো nt, এটা কি t, তাহলে এক সময় পপুলেশনটা কিন্তু কমতে 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 এর কাছে আসবে, অ্যাসিম্পটোট হয়ে যাবে কিন্তু ভাই, বিকজ যখন t টেন্ডস টু ইনফিনিটি n টেন্ডস টু k, কিন্তু তার মানে এই যে nt যে গ্রাফটা আছে, এই যে কার্ভটা আছে, এই কার্ভের n ইকুয়ালস টু k কিন্তু একটা অ্যাসিম্পটোট। তাহলে আমি যে কার্ভটা আমি আঁকছি এখানে, এই কার্ভটা কিন্তু n ইকুয়ালস টু k টা কিন্তু এই কার্ভটা একটা অ্যাসিম্পটোট। মানে কোনোদিন n ইকুয়ালস টু k কে টাচ করবে না। কখন টাচ করবে? যখন t টেন্ডস টু ইনফিনিটি, which is not possible। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে nt গ্রাফটা আছে যখন n0 গ্রেটার দ্যান k, এই যে nt গ্রাফটা আছে এটা কিন্তু মনোটোনিক্যালি ডিক্রিজিং, ঠিক আছে। তাহলে n0 যখন k তখন মনোটোনিক্যালি ডিক্রিজিং, দ্যাট ইজ nt is decreasing monotonically to k, ঠিক আছে। এবার যদি n0 এর মানটা k এর থেকে ছোট হয়, যদি n0 এর মানটা k এর থেকে ছোট হয়, এবার এখানে আরেকটাও মিষ্টি কেস আছে। কিরকম কেস? ঠিক আছে, ওকে। n0 মানে যখন k এর থেকে ছোট হয় তখন না দুটাই বেকার। কেউটা কিরকম বলতে পারবে? দেখ আমি এটা বুঝতে পারছি, n0 যখন k এর থেকে ছোট তখন কিন্তু এই কার্ভটা ইনক্রিজিং হবেই। মানে যদি n0 যদি ইনিশিয়াল ভ্যালুটা n0 হয় তাহলে কিন্তু কার্ভটা ইনক্রিজ করবেই করবে শিওর, বিকজ আলটিমেটলি কিন্তু যখন t টেন্ডস টু ইনফিনিটি ওকে n ইকুয়ালস টু k এর কাছে পৌঁছে যাবে। বাট এখানে দুটো কার্ভ আছে, দুটো কার্ভ দুভাবে ইনক্রিজ করে। কিভাবে? তো একটা एग्जांपल দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। যখন n0 লেস দ্যান k, যখন ইনিশিয়াল ভ্যালুটা k এর থেকে ছোট, দেন nt is monotonically increasing to k, বা increases monotonically to k, ঠিক আছে, ওকে। ইনক্রিজ করবে পাক্কা। এবার এখানে কেস 1 কেস 2 দুটো আসছে। when এবার কি হচ্ছে কেসটা, when n0 is less than k by 2,
এটা হচ্ছে তোর k/2। তাহলে যখন n0 এর মানটা k এর থেকে ছোট তখন দুটো পসিবিলিটি আসছে, যে k এর থেকে ছোট তো বুঝলাম, বাট এটা কি k/2 এর থেকেও ছোট? এটা কিন্তু পুরোপুরি অবজারভেশন, তুই ম্যাথমেটিক্যালি বের করতে পারবি না এটাকে। পুরোপুরি সেজ ম্যাথ আমি শিখেছিলাম তো যে গ্রাফ কিভাবে প্লট করা হয়, ওই সেজ ম্যাথ থেকে কিন্তু পুরোপুরি গ্রাফটা প্লট করে ওরা দেখেছে। তাহলে যখন k এর থেকে ছোট মানছে n0টা, বাট যদি k/2 এর থেকেও ছোট হয় তাহলে গ্রাফের ক্যারেক্টারটা একরকম হবে। আর যদি k/2 এর থেকে বড় হয়, সাপোজ এরকম জায়গাতে আছে, তখন কিন্তু গ্রাফের ক্যারেক্টারটা অন্যরকম হবে। তাহলে n0 k/2 এর থেকে বড় হতে পারে, এটা k/2, এর থেকে বড়টা হচ্ছে n0, আবার k/2 থেকে ছোট হতে পারে, দেখ এটা k/2 নিচে n0। তাহলে যখন দু রকমের কেস হলো তখন দুটোই কিন্তু ইনক্রিজিং হবে। যদি এখানে n0 থাকে, যদি k/2 থেকে বেশি হয় 0, তখনও কিন্তু ইনক্রিজিং হবে, ইনক্রিজিং মোনোটোনিক্যালি টু k। আর যখন k/2 থেকে ছোট তখন কিন্তু মোনোটোনিক্যালি ইনক্রিজিং হবে, বাট দুটো ডিফারেন্ট কার্ভ হবে। ঠিক আছে, ওকে। যখন when n0 less than k/2, the curve has a typical sigmoid character. When n0 less than k/2, the curve has typically sigmoid character. Sigmoid character মানে কি বলতো? কার্ভটাকে দেখতে s এর মতন হবে, কার্ভটাকে দেখতে s এর মতন হবে। মানে কিরকম দেখতে হবে বলতো? কার্ভটা এরকম। আলটিমেটলি কিন্তু n equals to k টা কিন্তু অ্যাসিম্পটোট হবে, সে উপর থেকে নিচে নামুক মানে নিচ থেকে উপর উঠুক, আলটিমেটলি কিন্তু অ্যাসিম্পটোট হবে এটা। বাট এই অ্যাসিম্পটোট এরকম হবে, দেখ কার্ভটা এরকম। দেখ কার্ভের মধ্যে একটা s এর মতন নেচার আছে, এটাকেই সিগময়েড কার্ভ বলে। যেই কার্ভে একটা s এর মতন নেচার থাকবে সেই কার্ভটাকে সিগময়েড কার্ভ বলা হয়। তাহলে এই কার্ভে একটা s এর মতন নেচার আছে, এইটাকে আমি টিপিক্যাল সিগময়েড বলছি। আর যখন n0 এর মানটা k/2 এর থেকে বড়, তখন জাস্ট কার্ভটা ইনক্রিজিং কার্ভ হবে। কিরকম দেখতে হবে এটা? n equals to k টা অ্যাসিম্পটোট হবে, বাস। ঠিক আছে, ওকে। এটার জন্য n equals to k টা অ্যাসিম্পটোট, এটার জন্য n equals to k টা অ্যাসিম্পটোট, বাট এটা জাস্ট পাতি ইনক্রিজ করছে আর কিছু না। এই ব্যাপারটা বুঝতে পারলাম? ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? ওকে। তাহলে এখানে n0 টা হচ্ছে, পাশে লিখে দিই একটু, n0 less than k/2, আর এটা হচ্ছে n0 greater than k/2। তাহলে বারবার করে বলছি, ম্যালথেসিয়ান গ্রোথ কার্ভ, লজিস্টিক গ্রোথ কার্ভ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিকচার দুটো আমি এঁকে দিয়েছি, নোটটাও পুরোপুরি দিয়ে দিয়েছি, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবি। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলি তো? ওইখানে ম্যালথেসিয়ানে আমি কোনো ক্যারিং ক্যাপাসিটি দিইনি, ও বাড়ছে তো বাড়ছি, এটা আরেকবার আগে আমি ম্যালথেসিয়ান কার্ভটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। ঠিক আছে, এখানে কোনো বাধা নেই, যেটা ম্যালথাস ভুলে গেছিল যে না পপুলেশন কোনোদিন বাড়তে পারে না, এক সময় থামবেই থামবে। ঠিক আছে, ওর উপরে একটা ক্যাপাসিটি থাকে, ওর উপরে যেতে পারে না, সেটা কিন্তু বারবার করে বলছি এই লজিস্টিক গ্রোথ মডেলে মানে ধরা হয়েছে। আর ভার্হালস্ট প্রথম এই আইডিয়াটা এনেছে, বাট ম্যালথাস ছাড়া কিন্তু ভার্হালস্ট কিছু করতে পারতো না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি প্রথম লেকচারটা শেষ করছি। প্রথম লেকচারে পিডিএফটা প্রোভাইডেড, সেকেন্ড লেকচারটা দেবো কালকে, সেকেন্ড লেকচারে পিডিএফটা প্রোভাইড করবো।